ইন্দোনেশিয়ার একটি গ্রাম, যেখানে হঠাৎ করেই কিছু কিছু মানুষ অন্যরকম হয়ে যাচ্ছে। তাদের আচরণ, তাদের চলাফেরা কেমন যেন অদ্ভুত রে। শরীরে লাশ পচা গন্ধ আর তাদের ফ্যাকাশে মুখ যেন ভয়ের বার্তাবাহক। আবার দেখুন না, ফিত্রি আর রেজালের মা অনেকদিন যাবৎ প্যারালাইজড হয়ে পড়ে আছে, কিন্তু আশ্চর্য বিষয়, অলৌকিকভাবে একদিন সেও সুস্থ হয়ে ওঠে। কিন্তু তার প্রতিদিনের একই খাবার রান্না আর অদ্ভুত বিশ্রীভাবে খাবার খাওয়ার ধরন বারবার প্রমাণ করে দিচ্ছিল সে বা তারা মানুষের মতো দেখতে হলেও মানুষ নয়। তারা সবাই কারিন জিন। কেউ একজন আসল মানুষদেরকে মেরে কালো জাদুর মাধ্যমে তাদের জায়গায় কারিন জিনকে এনে রাখছিল। উদ্দেশ্য কি? এটা কেনই করছে আর করছে কে এসব? এটা শুধুমাত্র ভয়ের কোনো গল্প নয়, তার সাথে এতে রয়েছে আমাদের এই সমাজের কিছু মানুষদের জন্য প্রতিশোধ, মেসেজ অথবা উপদেশ। এক্সপ্লেইন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ার নতুন হরর থ্রিলার প্রেতালাপ প্রেজেন্স কারিন 2, যার সাথে মুভিটির প্রথম পার্টের কোনো মিল নেই। তো টোনার শুরুতে আমরা দেখতে পারি একটা ভাঙা ঘরের ভেতরে একজন বসে কালো জাদুতে মগ্ন, আর এরপরেই আবার দেখানো হয় একটা লোক কবর খুঁড়ে কারো একটা লাশ বের করার চেষ্টা করছে, যেটা আবার লুকিয়ে লুকিয়ে দেখছিল জায়া নামের এই ছেলেটি। কিন্তু ভুল করে শব্দ করে ফেললে সে চেয়ে দেখতে পারে সেই লোকটি টের পেয়ে গিয়েছে যে তাকে কেউ একজন দেখছে। জায়া তখন সেখানে ভয় পেয়ে পড়ে যায়, কিন্তু সে উঠে দেখার পর সেখানে সেই রহস্যময় লোকটি ছিল না। সে সেখানে গিয়ে দেখতে পারে তার মায়ের লাশটা কবর থেকে তুলে ফেলেছিল। সে এটা দেখার পর তো খুবই ভয় পেয়ে যায়, দৌড়ে বাড়িতে চলে আসে, খুবই মন খারাপ। সে যখন ঘুমাচ্ছিল আমরা দেখতে পারি তার কাছে তখন তার মা আসে আর বলে, চিন্তা করিস না বাবা, আমি ফিরে এসেছি। আসলেই কি তাই? এটা কি সত্যিই তার মা? যাই হোক, সে হচ্ছে ফিত্রি। কিছুদিন হয়েছে সে চাকরি পেয়েছে একটি হাই স্কুলে, যেখানে আবার সেই স্কুলের প্রিন্সিপাল ছিল তার মা ওয়াতি। কিন্তু হঠাৎ করে একদিন প্যারালাইজড হওয়ার কারণে এরপর থেকে সে আর কিছুই করতে পারে না। আর এই ছেলেটি নাম রিজাল, সে ওয়াতির ছোট ছেলে। মানে এখন তার বোন যে স্কুলে শিক্ষকতা করে সেই হাই স্কুলের ছাত্র সে। ফিত্রি তার মাকে অনেক ভালোবাসে আর সম্মান করে। সেদিন তার মাকে খাবার দাবার খাইয়ে স্কুলে যাওয়ার আগে বলে, আমি স্কুলে যাচ্ছি মা, আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার মতোই একজন সৎ শিক্ষিকা হতে পারি। এরপরে আমরা একটা লোককে দেখতে পারি, তার নাম মাকমুর, যার কাজ হচ্ছে এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার করা। সে দূরে তাকিয়েছিল, যেখানে স্কুলের কিছু বড় ছেলেপেলেরা তারা ছেলে জায়াকে খুবই বিরক্ত করছিল। নিজের ছেলেকে সবাই এত তুচ্ছ-তাচ্ছিল্য করে, বিষয়টা বাবা হিসেবে না মানতে পারার যে কষ্টটা আমরা সেটা দেখতে পারছিলাম মাকমুরের মুখে। এবার দেখা যায় সে স্কুলের প্রিন্সিপাল মিস্টার গুন্তুরের কাছে গিয়ে বিষয়টার নালিশ জানায়, বিচার চায়। তার ছেলে জায়াকে কেন কিছু ছেলে পেলে বিরক্ত করে, টর্চার করে, কিন্তু প্রিন্সিপাল গুন্তুর কেন যেন এইসবে বেশি পাত্তা দেয় না, শুধু বলে আমি রিপোর্ট নিয়েছি, দেখা যাক কি করা যায়। মাকমুর বলে, বিষয়টা অনেক দিন ধরে চলে আসছে স্যার, আমি চাই কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে ভালো করে দেখুক আর আমার ছেলেটাকে একটু শান্তি দিক। তখন মিস্টার গুন্তুর বলে, দেখো সত্যি কথা বলতে আমি এটা নিয়ে বেশি কিছু করতে পারবো না। তুমি যাদের ছেলেদের বিষয়ে কমপ্লেন করেছো তাদের বিষয়ে যদি আমি কোনো স্টেপ নিতে যাই তাহলে আমাদের স্কুলের বিশাল একটা বদনাম হয়ে যাবে, আর তোমার ছেলেটা মাধ্যমিক পরীক্ষাটাও দিতে পারবে না। তোমার যদি টাকার প্রয়োজন হয় তাহলে সেটা নিতে পারো আমার থেকে, ময়লা আবর্জনা পরিষ্কার করে তো আর জীবন চলে না, তাই না? এই কথাটা শোনার পরে মাকমুরের ভীষণ খারাপ লাগে। এই বিষয়গুলোই দেখছিল, শুনছিল ফিত্রি। সে মাকমুরের কাছে যায় আর বলে, আপনি চিন্তা করবেন না, আমি গুন্তুর স্যারের সাথে এই বিষয়টা নিয়ে আলাদাভাবে কথা বলে দেখব, আপনাকে বিচার পাইয়ে দিতে সাহায্য করব। মাকমুর শুধু বলছিল, আমি শুধু চাই আমার ছেলেটা একটু শান্তিতে লেখাপড়া করুক। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ফিত্রি তার অফিসে জায়াকে ডেকে নেয়, জিজ্ঞেস করে, তুমি বলো তো তোমার শরীরের দাগগুলো কারা করেছে? আমি জানতে চাই, আমি তাদের বিচার করব। কিন্তু দেখা যায় জায়া অনেকটা ভীত ছিল, ভয়ে কিছুই বলছিল না, শুধু বলছিল এতে কিছুই পাল্টে যাবে না। ফিত্রি বলে, আমি তোমাকে সাহায্য করতে যাই, কিন্তু তোমাকেও তো আমাকে সবটা বলতে হবে, তাই না? কারা এমনটা করেছে? কিন্তু এতক্ষণে স্কুলে ছুটির ঘন্টা পড়ে যায়, জায়াও চলে যেতে চাইছে। বাহিরে এসে ফিত্রি তার ভাই রেজালকে বলে, এই শোনো, যাও তো জায়াকে তার বাড়িতে একটু এগিয়ে দাও, যেন রাস্তায় কোনো সমস্যা না হয়। কিন্তু পেছন থেকে সেই ভণ্ড ছেলেগুলো রেজালকে বলছিল, তুমি কি জায়ার পাহারাদার কুকুর নাকি? হ্যাঁ,
এটা বলে হাসতে হাসতে চলে যাচ্ছিল। ফিত্রি বুঝতে পারে এরাই জায়াকে টর্চার করে। স্কুল শেষে গ্রামে রেশন দেওয়ার একটা সভা হচ্ছিল। সেখানে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তব্য দিচ্ছিলেন গ্রাম প্রধান দারমাওয়ান এবং বক্তব্যের শেষে সেখানে কিছু ইসলামিক নসিহত করছিলেন সেই গ্রামের হুজুর ওস্তাদ। এখানে একটু বলে রাখি, এই ওস্তাদ আর গ্রাম প্রধান তাদের দুই ছেলে মিলে আরো দুইজন মিলে জায়াকে সবসময় বিরক্ত করে, টর্চার করে। সেখানে ফিত্রি প্রিন্সিপাল গুন্তুরের কাছে গিয়ে জায়ার বিষয়টা বলছিল যে এটার বিষয়ে আপনি কি ভাবছেন স্যার, বিচারটা কি করবেন না? কিন্তু এটার বিষয়ে বলাতে তিনি যেন খানিকটা বিরক্ত হচ্ছিলেন। জায়া যখন বাড়ি ফিরছিল তার মনে হচ্ছিল তার পেছনে কেউ যেন তাকে ফলো করছে। সে ভয়ে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু লাভ হয় না। তার কাছে গিয়ে একটা ছেলে তার মুখের মধ্যে গোবর মারে। জায়া দৌড়াতে দৌড়াতে গিয়ে গ্রাম প্রধানের গাড়ির সাথে এসে ধাক্কা খায়, কিন্তু সে থামে না, কোনো রকমে সেখান থেকে উঠে চলে যায়। যেটা দেখছিল ফিত্রি আর স্কুলের অন্য একজন শিক্ষক দালিলের সাথে ফিত্রি চলে যাচ্ছিল আবারও স্কুলে। কেননা মিস্টার গুন্তুর বলেছিলেন বাড়িতে যাওয়ার আগে স্কুলে যেন ফিত্রি আরো একবার আসে, কিছু কাজ রয়েছে। ফিত্রি সেখানে পৌঁছালে বাহির থেকে সে দেখতে পাচ্ছিল গুন্তুর ভেতরে বসে কাজ করছে। কিন্তু ফিত্রি যখন ভেতরে প্রবেশ করে আর লাইট অন করতেই সে অবাক হয়ে যায়, কেননা চেয়ারে কেউ ছিল না, অথচ একটু আগেই দেখা গেল গুন্তুর বসে কাজ করছে। টেবিলের পাশে সে চেয়ে দেখতে পারে কারো একটা পা দেখা যাচ্ছে, আর একটু সামনে গিয়ে দেখতে পারে মিস্টার গুন্তুরকে কে যেন একদম মেরে তার দুইটা চোখ উপড়ে ফেলেছে। এটা দেখে তো সে চিৎকার করতে শুরু করে, সাহায্য চাইতে শুরু করে। তার চিৎকার শুনে আশেপাশের সব মানুষ চলে আসে, জড়সড় হয়ে যায় বিষয়টা দেখার জন্য। কিন্তু কি আশ্চর্য বিষয়, ঘরের মধ্যে এমন কিছুই ছিল না, কেউ গিয়ে কিছুই দেখতে পায় না। তবে ফিত্রিও আশ্চর্য হচ্ছিল, সে কোনোভাবে মানতেই পারছিল না যে এটা তার চোখের ভুল হতে পারে। সে বলছিল এটা একদমই সত্যি ঘটেছে, 100% শিওর। যে গুন্তুর সাহেবকে মেরেছে সে লাশটাকে লুকিয়ে ফেলেছে হয়তো, অথবা সে আশেপাশেই রয়েছে। তার কথার উপর ভিত্তি করে পুলিশ আনানো হয় এবং তদন্ত শুরু হয়। সে বাড়িতে চলে আসে। পরদিন সকালে রেজাল খাবার খাওয়ার সময় ফিত্রি তাকে জিজ্ঞেস করে, তুই সেসব ভণ্ড ছেলেপেলেদের সাথে মিশিস না? কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তার বোনের কথা সে মোটেও মানছিল না। রাগ করে খাওয়া থেকে উঠে চলে যায়। ফিত্রি তার মায়ের কাছে গিয়ে দেখতে পারে তার মায়ের কম্বলটা বেশ নষ্ট হয়ে গিয়েছে। তখন সে সেটাকে নিয়ে চলে আসে মাকমুরের বাড়িতে। সেটা তাকে দিয়ে যায় ব্যবহারের জন্য, আর জায়াকে তার সাথে স্কুলে নিয়ে যায়। বোঝা যায় গ্রামের সব থেকে গরিব লোকটা হচ্ছে মাকমুর। তারা সেখান থেকে চলে গেলে মাকমুরের কাছে সেই গ্রামেরই একটি পাহারাদার সামিন সে চলে আসে এবং মাকমুরকে বলে, কাল রাতে তোমার গাড়িটা দেখেছিলাম স্কুলের কাছে, মিস্টার গন্তরের সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, আমি কিন্তু দেখেছি তুমি কি করেছো। যদি চাও বিষয়টা আমি কাউকে না বলি তাহলে আমাকে কিছু খরচ দিয়ে খুশি করো, ঠিক আছে? মাকমুর তাকে কিছু না বলে বসতে বলে ঘরে চলে যায়। সামিন বুঝতে পারে হয়তো মাকমুর তাকে কিছু টাকা দেবে, কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পারি একটা কুড়োল দিয়ে মাকমুর পাহারাদার সামিনের মাথায় মেরে দেয়, আর সেটা সেখানেই মারা যায়। আর আমরা বুঝতে পারি মাকমুরেই মেরেছে প্রিন্সিপাল গুন্তুরকে, আর সেটা দেখে ফেলার কারণেই সামিনকেও সে শেষ করে দিয়েছে। এদিকে স্কুলে যাওয়ার পর শিক্ষক দালিল ফিত্রিকে বলছিল, মিসেস ফিত্রি, মিস্টার গুন্তুরকে তো পাওয়া গিয়েছে, গিয়ে দেখুন। ফিত্রি যখন সেখানে যায়, গিয়ে সে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পারে মিস্টার গুন্তুর তার ডেস্কে বসে কাজ করছে আনমনে। সে খুবই অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, স্যার আপনি কাল কোথায় ছিলেন? গুন্তুর অদ্ভুত ভাবে সেই উত্তর দেয়, বাড়িতে ছিলাম। সেখানে গুন্তুরের চাহনি দেখে ভয় পেয়ে ফিত্রি চলে আসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম মিস্টার গুন্তুরের নাক থেকে পোকা বের হচ্ছিল। যাই হোক, ফিত্রি চলে যাচ্ছিল খেলার মাঠে। রাস্তা দিয়ে যাওয়ার সময় সে দেখতে পারে পাহারাদার সামিন অদ্ভুত ভাবে হেঁটে হেঁটে যাচ্ছিল। সে কিছু বললেও কোনো উত্তর দিচ্ছিল না সামিন। ফিত্রির অবাক লাগে, আর আমরা তো জানি সামিনকে তো মেরে ফেলা হয়েছে। কিন্তু সে আরো চমকে যায় যখন সে দেখতে পারে পেছন থেকে আবারও সামিন হেঁটে আসছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এক মানুষকে দুইবার কিভাবে দেখলো সে? সে চলে যায় খেলার মাঠে। সেখানেও আমরা দেখতে পাচ্ছিলাম ছেলেপেলেগুলো জায়াকে অনেক বিরক্ত করছিল। সেখান থেকে সেই ছেলেপেলেগুলোকে সে ডেকে নিয়ে আসে তার অফিসে। এবার আপনাদেরকে তাদের পরিচয় করিয়ে দেওয়া যাক। একজনের নাম হচ্ছে ওয়াহায়ু, সে হচ্ছে এই গ্রামের হুজুর উস্তাদের ছেলে, আর এটা হচ্ছে গ্রাম প্রধান দারমাওয়ানের ছেলে দারমা। পাশেই বসে আছে তার এই ভাই রিজাল, মানে ফিত্রির ভাই রিজাল, যে শুধু এই গ্রুপের সাথে থাকে কিন্তু জায়াকে বিরক্ত করে না, এমনিতে ভালোই। আর অন্যরা হচ্ছে ফাহরি
আর জাকি। সেখানে ফিত্রি জিজ্ঞেস করছিল, স্কুল শেষে তোমরা কি করো? তখন তারা বলে, আড্ডা দেই, কোরআন তেলাওয়াত করি। এসব বলে তারা হাসছিল। তখন ওয়াহিও বলছিল, তারপর আমরা বাথরুম করি। ম্যাডাম, আপনি কি জানতে চান আমরা বাথরুমে কি করি, কি কল্পনা করি? মানে বন্ধুরা ফিত্রিকে যা নয় তাই বলছিল, এই খারাপ ছেলে পেলেগুলো ইঙ্গিতপূর্ণ কথা বলছিল, যা খুবই খারাপ লাগছিল তার ভাই রিজালের। কিন্তু সেও ভয়ে কিছুই বলতে পারে না। ফিত্রি তখন নিজেই তাদেরকে দরজা খুলে সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা দেখতে পারছিলাম জায়া বাথরুমে যাওয়ার সময় সেখানে তাকে সবাই মিলে আটকে ধরে আর বলে, তোর সাহস তো কম না, আমাদের নামে নালিশ করেছিস, এটা বলে প্রচুর মারতে থাকে। এমনকি এতেও ক্ষান্ত না হয়ে তাকে বাথরুমের মধ্যে ফেলে তার উপর সবাই বাথরুম করে। রিজাল তখন সবাইকে যেতে বলে অনেক হয়েছে, এসব বেশি হয়ে যাচ্ছে। তখন দারমা রেগে যায় তার উপর আর তাকেও শাসিয়ে সেখান থেকে চলে যায়। এত টর্চারের পর আমরা দেখতে পারছিলাম জায়া বাড়িতে গিয়ে বাথরুমে তার নোংরা কাপড়গুলো একা একাই পরিষ্কার করছিল। তার বাবা বাথরুমের উপর দিয়ে তাকে দেখছিল, সন্তানের কষ্ট দেখছিল। জায়া দিন দিন এসব কারণে অন্যরকম হয়ে যাচ্ছে, তার বাবার সাথেও মেশে না, একা কাঁদে। এরপর দেখা যায় তার মা তার কাছে আসে, সে তার মায়ের বুকে শুয়ে সুখ নেয়, কিন্তু আসলে এটা তার মা নয়। এরপর দেখা যায় সে বাহির থেকে এসে ঘরে ঢুকে দেখতে পারে তার মা টেবিলে বসে আছে। আর তখনই তার মায়ের ঘুম পায়। হাতে লেগে কুপিটা পড়ে গেলে সেখান থেকেই অনেক বড় আগুন লেগে যায় আর তার সামনেই তার মা একদমই পুড়ে শেষ হয়ে যায়। তার ঘুমটা তখনই ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল। সেদিন রাতে ফিত্রি আর তার মা ওয়াতি ঘুমিয়েছিল। ওয়াতি জেগে যায়, শুয়ে শুয়ে কি যেন ভাবছিল। তারপর আমরা চলে যাই তার ভাবনায়, যেখানে সে ছিল সেই স্কুলের প্রিন্সিপাল আর তার কাছে এসেছিল মাকমুর একটা রিপোর্ট নিয়ে। সে বলছিল তার ছেলেকে কিছু ছেলে পেলে লাঞ্ছিত করে, টর্চার করে, হেনস্থা করে। সেখানে ওয়াতি নাম লিখছিল কারা কারা এমন করছে, শাস্তি দেওয়া হবে। সেখানে সবার নাম লেখার সময় মাকমুর তার ছেলে রিজালের নামও নিয়েছিল, কিন্তু এরপর সে আর রিপোর্টে তার ছেলের নামটা নেয়নি। মানে সেদিন সে তার ক্ষমতার অপব্যবহার করেছিল। এতে আমরা বুঝতে পারি যে এই এলাকার মধ্যে মাকমুরের ছেলে জায়া বহু আগে থেকেই, বলা যায় ছোট থেকেই নির্যাতনের শিকার। আর বাবা হয়ে সে বিচার পাওয়ার জন্য অনেক দিন আগে থেকেই চেষ্টা করছে। যাই হোক, ফজরের আজান পড়েছে। নামাজ পড়ার জন্য দেখা যায় ওয়াতি ওযু করতে যায়, কিন্তু অদ্ভুতভাবে সেখানে রাখা তার লাঠিটা পড়ে যায়। সে বেশি কিছু না মনে করে ওযু শেষ করে এবং লাঠিটা তুলতে গিয়ে সে দেখতে পারে, আরে এখানে তো লাঠিটা নেই, লাঠি যেখানে রাখা ছিল সেখানেই ছিল। ঠিক তখনই সে দরজা দিয়ে ঘরে দেখতে পারে উপর থেকে যেন একটা ছুরি ফ্লোরে পড়ে গেল। সে বুঝতে পারলো না বিষয়টা। কিছু সামনে এগিয়ে গিয়ে সেটা ধরতে গেলেই তখনই মাকমুর সেখানে এসে সেখানেই তাকে শেষ করে দেয়। সকাল হয়ে গেছে, ফিত্রির ঘুম ভাঙে, কিন্তু ঘুম ভাঙার পর সে যা দেখতে পায় তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কিন্তু সে খুবই খুশি হয়। সে দেখতে পারে তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সে তার ভাইকে ডাকতে শুরু করে, ভাই দেখ, মা ভালো হয়ে গেছে, ভালো করে হাঁটছে। তারা সবাই খুব খুশি, কিন্তু এই মিরাক্কেলটা কিভাবে হলো এটা নিয়ে কিঞ্চিত মনে সন্দেহ তো রয়েছেই। আজ অনেকদিন পর তাদের মা তাদের জন্য রান্না করেছে, কলা পাতা দিয়ে মাছ মোড়ানো। এরপরে দেখা যায় স্কুলে ফিত্রি প্রিন্সিপাল গুন্তুরের কাছে যায় একটা ফাইল নিয়ে, যেটার জন্য গুন্তুরের স্বাক্ষর প্রয়োজন। আর এটা হচ্ছে সেই ফাইল, মানে জায়াকে যারা নির্যাতন করে তাদের গার্ডিয়ানকে ডাকাতে চায় ফিত্রি আর সবকিছু বলতে চায়। কিন্তু আমরা দেখতে পারি সেই ফাইলে সাইন করবে তো দূরের কথা, গুন্তুর যেন অনেকটা রেগে যায়। ভয়ে তখন ফিত্রি সেখান থেকে চলে আসে। এবার আমরা দেখতে পারি ফিত্রি বিচার দেওয়ার জন্য চলে গিয়েছে একদমই গ্রাম প্রধান দারমাওয়ানের কাছে আর বলছে, আপনার ছেলে দারমার টিচার আমি, তার আচরণ সম্পর্কে আপনাকে কিছু বলতে চাই। এখন এটা শুনে গ্রাম প্রধান খুবই রেগে যায়। কি করেছে তার ছেলে এটা না জেনেই দারমাকে ডেকে আনে আর লাগায় থাপ্পড়। বিষয়টাতে খুবই ভয় পেয়ে যায় ফিত্রি। সে তখন বলতে থাকে, কিছুই হয়নি, কিছু মনে করবেন না, এটা বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি ফিত্রি কিছু খাবার কেনার জন্য চলে যায় গ্রামের একটা হোটেলে, যেখানে আতি নামের একটা বৃদ্ধা মহিলা কাজ করে। এখানে সবকিছুই পাওয়া যায়। তার একটা নাতিও রয়েছে যার নাম নিসা। ফিরতি লক্ষ্য করে দেখতে পারে হোটেলের টেবিলে গ্রাম প্রধানের ছেলে দারমা, তার সাথে তার বন্ধুদের নাম লেখা। সে আতিকে জিজ্ঞেস করে, তারা কি এখানে আসে প্রতিদিন? আতি বলে, হ্যাঁ, প্রায়শই আসে। সেখান থেকে রাস্তার মধ্যে ফিত্রি দেখতে পাচ্ছিল পাহারাদার সামিনকে।
কিন্তু সেখানে ছোট্ট মেয়ে নিসা বলছিল, এই শোনো, এই লোকটি সামিন নয়, যেটা অনেক ভাবাচ্ছিল ফিত্রিকে। সে হোটেল থেকে খাবার নিয়ে বাড়িতে চলে আসে, আর বাড়ি ফিরে দেখতে পারে তার মা আবারও রান্না করেছে সেই কলা পাতায় মোড়ানো মাছের মতো কোনো একটা রেসিপি, মানে যেটা সে আগে করেছিল। সেখানে ওয়াতি তার মেয়েকে খাইয়ে দিচ্ছিল, কিন্তু খাবারটা এতই জঘন্য ছিল সে সেটা কোনোভাবেই খেতে পারে না, ফেলে দেয়। সে যখন তার মায়ের মুখের দিকে তাকায়, সে দেখতে পারে তার মায়ের মুখ থেকে পোকা বের হয়ে আসছে। সে তো খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বৃদ্ধা মহিলা আতির হোটেলে দেখতে পাচ্ছিলাম সব ভণ্ড ছেলেরা আড্ডা দিচ্ছিল। সেখানে রিজালও ছিল। দারমা রিজালকে অনেক খারাপ ভাষায় গালি দিচ্ছিল। তোর বোন কোন সাহসে আমার বাবার কাছে নালিশ করতে গিয়েছে, একদিন সুযোগ পেলে খবর আছে। এবার আমরা দেখতে পাচ্ছিলাম তারা বলাবলি করছিল জায়াকে এবার ভালোভাবে শিক্ষা দিতে হবে। দারমা বলে এটাকে এখনই ধরে আনো। এজন্য ওয়াহাইও আর জাকি জায়াকে খুঁজতে যায়। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার মধ্যেই তাদের সাথে দেখা হয় মাকমুরের। তিনি ময়লা কুড়াচ্ছিলেন। তারা জিজ্ঞেস করে, আঙ্কেল জায়া কোথায় রয়েছে? তার সাথে কিছু হোমওয়ার্ক করতে হবে। মাকমুর বলে বাড়িতেই রয়েছে। এবার আমরা দেখতে পারি তারা জায়ার বাড়ির দিকে যাচ্ছিল, আর তখনই দেখা যায় পেছন থেকে মাকমুর ময়লার গাড়ি নিয়ে সেটা তাদের শরীরে লাগিয়ে দেয়। তারা পড়ে গেলে তাদেরকে ভয়ঙ্কর ভাবে একটা শোচালো রডের মাধ্যমে বিশেষ করে দেয়। আর এরপর আমরা দেখতে পারি মাকমুর দুইটা ছোট্ট পুতুলকে কাফনে মুড়িয়ে সেটার ভেতর ওহাইও আর জাকির শরীরের কিছু অংশ দিয়ে কালো জাদু শুরু করে তাদের কারিনজিনকে তাদের জায়গায় হাজির করার জন্য। আর আমরা তাই দেখতে পারি সেই হোটেলের মধ্যে তারা দুজন ঠিকই পৌঁছে যায়, কিন্তু তারা কোনো সারা শব্দই করছিল না, একদমই নিস্তব্ধ হয়ে রয়েছে। দারমা তো আরো রেগে যায়, বলে তোরা কেন নিয়ে আসতে পারিসনি? যাই হোক, জায়কে কালকে স্কুলেই ধরতে হবে। সেদিন রিজাল বাড়ি ফেরার পর তার মায়ের সাথে খেতে বসার সময় আমরা দেখতে পাচ্ছিলাম ওয়াতি বিশ্রী ভাবে খাবার খাচ্ছিল, যেটা রিজাল লক্ষ্য করছিল। মা কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। এদিকে আরেকজন ফাহরি, যে মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফেরার সময় সেখানে তাকেও মাকমুর ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করে আর বাকিদের মতোই শেষ করে দেয়। মানে জায়াকে যারা টর্চার করত তাদের 4 জনের মধ্যে 3 জনই শেষ। কিন্তু মাকমুর এটা করেই থেমে থাকে না, বৃদ্ধ মহিলার হোটেলে যায় আর তাকেও শেষ করতে শুরু করে। ফিত্রি কেন যেন সেখান দিয়েই যাচ্ছিল। হোটেলের ভেতর থেকে শব্দ শুনে ভেতরে যেয়ে দেখতে পারে কেউ একজন বৃদ্ধা হাতিকে মেরে ফেলছে, কিন্তু এতক্ষণে মাকমুর বুঝতে পারে তাকে কেউ দেখছে আর সে পালিয়ে যায়। ফিত্রি যে বিষয়টা দেখলো এটা বলার জন্য কাউকে খুঁজছিল, আর তখনই সামনে পড়ে যায় মাকমুর। কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই যে সেই এই কাজটা করেছে। তাকে নিয়ে ফিত্রি সেই বৃদ্ধা মহিলা আতির বাড়িতে যায়, কিন্তু অদ্ভুত, আতির দিব্যি ঠিক আছে, হাঁটাচলা করছে, কিন্তু সেখানে সেই মহিলাটির নাতি বলছিল এটা আমার দাদি নয়, এটা আমার দাদি নয়। এবার বিষয়টা ভালোই সন্দেহ হয় ফিত্রির। সকালবেলা খাবার খাওয়ার সময় সে দেখতে পারে তার মা আবারও একই খাবার রান্না করেছে। সে বিষয়টা তার ভাইয়ের সাথে বলছিল। তোর কি কোনো সন্দেহ হয়? রিজাল বিষয়টা বুঝতে পারছিল না। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম স্কুলে শিক্ষক দালিল প্রিন্সিপাল গুন্তুরের অফিসে গেলে পচা লাশের মতো কিছু গন্ধ পাচ্ছিল সেখানে। তার হাতে লেগে তখন টেবিল থেকে কলমদানিটা পড়ে গেলে সেটা সে তুলতে গিয়ে সে নিচে চেয়ে দেখতে পারে গুন্তুরের পা একটা সম্পূর্ণ পচে গিয়েছে, সেখানে কিলবিল করছে পোকা। সে ভয়ে কোনো রকমে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি ফিত্রি এবার চলে গিয়েছে গ্রামের হুজুর ওস্তাদের কাছে আর জিজ্ঞেস করছে, হুজুর, জিন বা অতি প্রাকৃতিক সত্তা এগুলো মানুষের মতো দেখতে হওয়া সম্ভব? উস্তাদ তখন একটা হাদিস বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনুহু মিনাল জিন্নি। তোমাদের প্রত্যেককে একজন কারিন জিনের সাথে সৃষ্টি করা হয়েছে। এবং উস্তাদ আরো বলেন, মাঝে মাঝে অনেকে মৃত্যুর পর তার আপনজনদেরকে দেখার দাবি করে। অনেক স্কলাররা বলেন মাঝে মাঝে কিছু সময়ের জন্য মৃত্যুর পরে কারিন জিনের উপস্থিতি দেখতে পাওয়াও যেতে পারে। ফিত্রি বলছিল তার মানে যারা মারা গিয়েছে তাদের হুবহু কারিন জিন আমরা দেখতে পেতে পারি কোনোভাবে? উস্তাদ বলে, এ বিষয়ে আমি বেশি কিছু জানি না, আর জিনদের জগতের বিষয়ে এত কিছু জানা সম্ভবও নয়। আমাদের শুধু আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম জায়া যখন বাথরুমে ছিল তখন তাকে সেখানে দারমা অ্যাটাক করে, অনেক মারে, বলতে থাকে তোর বাপও আবর্জনা, তুইও একটা আবর্জনা। এভাবে বলে জায়াকে ডাস্টবিনে থাকা বাথরুমের ব্যবহারকৃত টিস্যুর ভিতরে মুখ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে তার বাকি 3 বন্ধু হাজির হয় যারা কেউ মানুষ নয়, মানে ওহাইও, ফাহারি আর জাকি। সে তখন তাদেরকে জায়াকে মারতে বলে, ওরা তার কোনো কথাই শোনে না, উল্টো আবার বলছিল তোকেই মরতে হবে। এটা দেখে জায়া খুব
খুবই হাসছিল, অনেক আনন্দ পাচ্ছিল। সেখান থেকে চলে যাওয়ার সময় দারমা একটা বিষয় দেখে খুবই ভয় পেয়ে যায়। দেখতে পারে তার সামনে থেকে এগিয়ে আসছে তার 3 বন্ধু, আবার পাশে থেকেও এগিয়ে আসছে। কিভাবে সম্ভব? সেখানে রিজাল চলে আসায় সবকিছুই স্বাভাবিক হয়ে যায়। ফিতরি সেদিন আবার উস্তাদের বাড়িতে যায় আর জিজ্ঞেস করে, হুজুর, এমন কি কোনো কিছু রয়েছে যা করলে সাদৃশ্যে থাকা কোনো কারিন জিনদের আসল রূপ ফেরত চলে আসতে পারে আর তাকে দেখে চেনা যায়? তখন উস্তাদ একটা কাগজ দেয় যেখানে একটা আয়াত লেখা ছিল, বলে এটা তিলাওয়াত করে দেখতে পারো, আল্লাহ ভরসা। সেখানে তখনই তার ছেলে ওয়াহাইও চলে আসে। উস্তাদ জিজ্ঞেস করে, সারা রাত তুমি কোথায় ছিলে? কিন্তু তার ছেলে কোনো কথার উত্তরেই দেয় না। আমরা দেখতে পারছিলাম তিনি নামাজ পড়াচ্ছিলেন, কিন্তু নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা দ্রুত করে সেখান থেকে বের হয়ে যায়, কেননা ওয়াহাইউর শরীর থেকে বিশ্রী একটা লাশ পচার মতো গন্ধ বের হচ্ছিল। উস্তাদ সেটা বুঝতে পারে আর সাথে সাথে সে তিলাওয়াত করতে শুরু করে সেই আয়াত, قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আর এটা পড়ার সাথে সাথেই আমরা পেছনে দেখতে পারছিলাম তার ছেলের আসল রূপ। তবে ওস্তাদ পেছনে চেয়ে কাউকেই দেখতে পায় না, কিন্তু সেটা তার পেছনেই ছিল আর ভীষণ চিৎকার করছিল। কি ভয়ঙ্কর বিষয়! ওস্তাদ ভাবছিল এটা যদি তার ছেলে ওয়াহাইউর জিন হয় তাহলে তার সন্তান কোথায়? তার সন্তানকে খুঁজতে সে বাহিরে বের হয়, কিন্তু একটা অদ্ভুত শব্দ মসজিদের পেছন দিকটা থেকে আসছিল। সেটা হুজুর দেখতে গেলে সেখানেই মাকমুর এসে তাকেও শেষ করে দেয়। রাতে নামাজ শেষ করার পর ফিতরির মা তাকে ডাকছিল খাবার খাওয়ার জন্য। ফিতরির সন্দেহ হওয়ায় সেখানে সে কোরআনের আয়াতটা পড়তে শুরু করে, আর আয়াতটা পড়া শেষ হলে এটা হওয়ার পর সে তো খুবই ভয় পেয়ে যায়। তার ভাই রিজালকে সে বিষয়টা বলে, বিশ্বাস করতে বলে আর বলে, আমার সাথে এই আয়াতটা একটু তেলাওয়াত কর, তাহলেই তুই বুঝতে পারবি। কিন্তু তখনই অন্য ঘর থেকে আওয়াজ। সেখানে গিয়ে দেখতে পারে রিজাল নিচে কিছু একটা পড়ে গিয়েছে, সেটা তার মা তুলছে। সে তার মায়ের কাছেই যাচ্ছিল, পেছন থেকে বারবার তার বোন বলছিল এটা মা নয়, কিন্তু রিজাল এগিয়ে যায়। তার মার কাছে গেলেই সেটা তার দিকে ফিরে এবং তার ভয়ঙ্কর রূপ সে দেখায়। সাথে সাথেই অ্যাটাক করে ফেলে রিজালের উপর। তার ভাইকে কোনোভাবে ছাড়িয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে, কিন্তু সেখানে রাস্তা দিয়েই যাচ্ছিল পাহারাদার সামিন। সেখানে আমরা দেখতে পারি এবার তারা 2 ভাই বোন তেলাওয়াত করতে শুরু করে, আর সেই তেলাওয়াতে সামিনের আসল রূপও চলে আসে। তারপর একে একে হোটেলের দাদিমা আর উস্তাদের বাড়ি গিয়ে তেলাওয়াত করলে দেখতে পারে উস্তাদ সহ ওয়াহাইউ তারাও সেখানে নেই, যারা রয়েছে তারা কারিন জিন। এবার তারা 2 ভাই বোন চলে যায় সাহায্যের জন্য গ্রাম প্রধানের বাড়িতে, কিন্তু কোনো লাভ হয় না। তাদের কথা শুনে এসব গল্প মনে হয় সবার। দারমা সেখানে ফিতরিকে খারাপ কথা বলে মজা নিচ্ছিল। আমরা এবার দেখতে পারছিলাম বিষয়টা একদমই সহ্য করে না রিজাল, দারমাকে গিয়ে মারতে শুরু করে। যাই হোক, সেখানে তাদের কোনো লাভ হয় না। সেখান থেকে ফেরার সময় রিজাল ফিতরিকে বলছিল, আমরা যাদের কারিন জিনকে দেখতে পেয়েছি তারা সবাই একটা ঘটনার সাথে জড়িত, মানে জায়কে যারা অত্যাচার করেছে আর যারা এটাকে সায় দিয়েছে বা এটার কোনো বিচার করেনি। এখন এটা কি সত্য কিনা তা যাচাই করতে আমরা দেখতে পারি তারা চলে যায় জায়ার বাড়িতে, আর সেখানে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি জানো মিস্টার গুন্তুর আর দারমার 3 বন্ধু সামিন, বৃদ্ধা হাতি তারা কোথায় আছে? কিন্তু জায়া কিছু বলছিল না। আসলে সে অত্যাচার, লাঞ্ছিত, নিপীড়িত ছোট থেকেই হয়ে আসছে, যার কারণে সে অন্যরকম হয়ে গিয়েছে। সে শুধু বলে, আমার বাবা আমার মাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এটা শোনার পর ফিতরি বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, কেননা সে জানে জায়ার মা অনেক আগেই মারা গিয়েছে। সে জিজ্ঞেস করে, তোমার মা কোথায়? জায়া তাদেরকে নিয়ে যায় বাড়ির পেছনের ছোট্ট একটা ঘরে, যেখানে তালা লাগানো ছিল। এবার তালা ভেঙে ভিতরে প্রবেশ করার পরে তারা দেখতে পারে সেখানে রয়েছে অনেক কালো জাদুর জিনিসপত্র, আর সেখানে অনেকগুলো পুতুলও রাখা রয়েছে যেগুলো কাফনের কাপড়ে মোড়ানো, আর প্রত্যেকটা পুতুলের উপরে তাদের নাম লেখা, যাদের কারিন জিন দৃশ্যমান রয়েছে। আর সেখানে ফিতরি একটা পুতুলের মধ্যে তার মায়ের নামও দেখতে পাচ্ছিল। সেখানে জায়ার মাকে তারা সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছিল। ফিতরি বলছিল জায়াকে, এটা তোমার মা নয়, কিন্তু জায়া মানছিল না, বলছিল এটাই আমার মা। ফিতরি বলে, তোমার মা আগেই মারা গিয়েছে, কিন্তু জায়া শোনে না। তখন সে পড়তে শুরু করে কোরআনের সেই আয়াত। সাথে সাথে তার মায়ের জিনের আসল রূপ চলে আসে, যার কারণে সেটা অনেক রেগে যায় আর ফিতরিকে মারতে এগিয়ে আসছিল। রিজাল তখন তার বোনকে বাঁচাতে আসতে গিয়ে সেখানে পুতুলের টেবিলে ধাক্কা লেগে একটা
পুতুল আগুনে পুড়ে যায়, যেটা ছিল জায়ার মায়ের পুতুল। আর আমরা দেখতে পাচ্ছিলাম সেই পুতুলটা পুড়ে যাওয়ার কারণে জায়ার মায়ের কারিনজিনটাও সেখানে পুড়ে একদম শেষ হয়ে যায়। জায়া তো প্রচুর চিৎকার করতে শুরু করে। রিজাল দেখতে পারে তার বোনের কাছে থাকা পুতুলে তার মায়ের নাম। সে এটা দেখে বলতে থাকে, আমার মাও মারা গেছে তাই না? ফিত্রি রিজালকে সামলাতে চেষ্টা করছিল। এবার আমরা দেখতে পাচ্ছিলাম সবগুলো পুতুলকে নিয়ে তারা বের হয়ে যায় সেখান থেকে, জায়া সহ। কিন্তু এদিকে দেখা যায় গ্রাম প্রধানের বাড়িতে মাকমুর দারমাকে মারার জন্য যায়। সেখানে অনেক ফাইট হয় তাদের মধ্যে। সহজে মারতেই পারছিল না দারমাকে, কিন্তু অবশেষে একদমই মেরে ফেলে। তবে সেখান থেকে যাওয়ার সময় গ্রাম প্রধান তাকে দেখে ফেলে। সাথে সাথে এলাকার মধ্যে খবর ছড়িয়ে পড়ে মাকমুর নাকি গ্রাম প্রধানের ছেলেকে মেরে ফেলেছে। এবার সবাই মাকমুরকে ধরার জন্য এগিয়ে আসতে থাকে, ধরে আর মারতে থাকে। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম জায়া তার বাবাকে অনেক বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু গ্রাম প্রধান তাকে ছাড়ছিল না, মারছিল। বলছিল, তুই আমার ছেলেকে কেন মেরেছিস? তোর কোনো ক্ষমা নেই, তোর মৃত্যু হবে। মাকমুর বলে, শুধু তাকে না, আমি অনেককেই মেরেছি যাদের জন্য আমার ছেলের কষ্ট হয়েছে। এবার গ্রামের সবাই যখন তাকে মারবে আমরা দেখতে পারি সে তখন মন্ত্র পড়তে শুরু করে। সেখানে তখনই একটা বিশ্রী গন্ধ ছেয়ে যায়, সবাই সেখান থেকে সরে পড়ে। দেখা যায় মাকমুর যাদেরকে মেরেছিল, মানে যাদের কারেন জিন সে হাজির করেছিল, সব জিন তাকে প্রোটেক্ট করছে। সেখানে ফিত্রির মাও ছিল। এটা দেখে ফিত্রি অনেক ভেঙে পড়ে, বুঝতে পারে তার মাকেও মাকমুর মেরে ফেলেছে। সে কান্না করছিল আর বলছিল, আমার মা কেন, সে কি করেছে? মাকমুর বলছিল, তোর মা ছিল একটা মুনাফিক, সে দায়িত্বে বসেছিল কিন্তু তার দায়িত্ব সে সৎভাবে পালন করেনি। যারা এখানে আজকে আছে তারা তাদের দায়িত্ব পালন করেনি, তারা সহিংসতাকে প্রশ্রয় দিয়েছে, তাই আমিও সেই সহিংসতার পথেই বেছে নিয়েছি। এবার আমরা দেখতে পারি ফিত্রি তিলাওয়াত করতে শুরু করে কোরআনের সেই আয়াত, আর সাথে সাথে সবগুলো পরিণত হয় যে যেভাবে মারা গিয়েছিল সেই বিশ্রী চেহারা নিয়ে। তখন সবগুলো রেগে যায় আর এগিয়ে আসে ফিত্রিকে মারার জন্য। এবার আমরা দেখতে পারি রিজাল সেখানে খুব বুদ্ধিমানের একটা কাজ করে। যে পুতুলগুলো সে মাকমুরের ঘর থেকে নিয়ে এসেছিল সেই সবগুলো সে আগুনে জ্বালিয়ে দেয়, আর দেখা যায় সেই সব কারিন জিন সাথে সাথে সবগুলো জ্বলে শেষ হয়ে যায়। সাথে সাথে গ্রামের সবাই মাকমুরকে মারতে শুরু করে। মারা যাওয়ার আগে মাকমুর জায়াকে বলছিল, এখান থেকে চলে যা বাবা, তোর বেঁচে থাকতে হবে। জায়া প্রচুর কাঁদছিল। রিজাল আর ফিত্রি জায়াকে সেখান থেকে বের করে। রিজাল সবাইকে আটকে রাখছিল যেন জায়াকে কেউ কিছু না করতে পারে। ফিত্রি জায়াকে নিয়ে চলে যায় একদম গ্রামের শেষ প্রান্তে। ইতিমধ্যে মাকমুর মারা গিয়েছে। ফিত্রি জায়াকে বলছিল, চলে যাও, তুমি আর গ্রামে ফিরো না, গ্রাম থেকে যত দূরে সম্ভব চলে যাও, মানুষের মতো মানুষ হতে হবে, অনেক লেখাপড়া করো, অনেক বড় হতে হবে। আর আমরা দেখতে পাই অসহায় জায়া কাঁদতে কাঁদতে গ্রাম ছাড়ে। আর পরদিন সকালে গ্রামে পুলিশ আসে, তদন্ত হয়, সবার লাশ খুঁজে বের করে বিভিন্ন জায়গা থেকে তাদের কবর দেওয়া হয়। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। আমরা দেখতে পারি মাকমুরের কবরের কাছে অনেক দিন পর তার সন্তান জায়া এসেছে, আর সে আবৃত করছে নিষিদ্ধ শব্দ কালো জাদুর, আর সে জাগিয়ে তুলেছে ইতিমধ্যেই তার বাবার কারেন জিনকে। আর এইভাবেই এই মুভিটির সমাপ্তি ঘটে। এই ঘটনায় কার দোষ ছিল? কার দোষ দেবেন আপনি? মাকমুরকে, যে এতজনকে মেরেছে, কিন্তু তাও চাইলেও আপনি তাকে দোষী করতে পারবেন না, কেননা ছোট থেকেই তারা নির্যাতিত, নিপীড়িত এবং সমাজের মানুষগুলো তাকে ছোট করে দেখেছে। সেই সব কষ্ট সে সহ্য করে গিয়েছে এতদিন, কিন্তু সে যখন দেখেছে তার ছেলেকেও কেউ সম্মান করে না, কষ্ট দেয়, এভাবে অত্যাচার করে, এই সমাজের মানুষগুলোর বেঁচে থাকার কি মূল্য থাকবে তার কাছে বলেন? আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ঘটনাটি আপনারা। আমাদের সোসাইটিতে এমন কিছু মানুষ রয়েছে যারা নিম্নবিত্ত মানুষগুলোকে দেখতেই পারে না, আবর্জনা মনে করে, ভাবে তাদের সাথে যা ইচ্ছা তাই করা যায়। তাদেরকে আপনি কি বলবেন? যা বলার কমেন্ট বক্সে বলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনা তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।